শুনুন। হ্যাঁ। আপনি শুনতে পাচ্ছেন না? শুনুন না। কে ওখানে? আপনি। কে তুমি? এবার কি করব? একদম পালাতে চেষ্টা করবে না, তাহলে খুব খারাপ হবে। কি ভেবেছিলে আমি ধরতে পারবো না? ইয়া আল্লাহ, কিছু হবে না তো? কেন জানি ভয় হচ্ছে। আপনি সাহায্য করুন আল্লাহ। লেফটেন্যান্ট কমান্ডার তাস। সদ্য বিয়ে করা এক ষোড়শী কন্যাকে রেখে ক্যাম্পের উদ্দেশ্যে বেরিয়ে গেছে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। নতুন বধূর মুখ দর্শন পর্যন্ত করেনি, ছেলেকে আটকাতে দৌড়ে গেলেন রুবেনা শেখ। হাত টেনে ধরল তাসফিনের। এটা কি করিস তুই তাসফিন? বিয়ে করা বউ ফেলে তুই এইভাবে চলে যাচ্ছিস? শক্তপোক্ত পৌশালী ভারী স্বরে পড়ল। আমি তোমাকে আগেই বলেছিলাম মা, তুমি আমাকে বলেছিলে বিয়ে করতে। করেছি বিয়ে, এখন প্লিজ আমাকে ছেড়ে দাও। এক পল অপেক্ষা করল না তাসফিন, বেরিয়ে এলো গাড়ির দিকে। সঙ্গী হলো তার ছোট ভাই সোহার্দ শেখ। ছেলের এহেন কাণ্ডে হতভম্ব রুবেনা শেখ। গাড়ি বেরিয়ে গেল দ্রুত গতিতে। একবারের জন্য থামল না তা। বিয়েবাড়িতে ইতিমধ্যেই কানাঘুষা শুরু হয়েছে। নতুন বর এভাবে মেয়েকে ফেলে চলে গেল কেন? আচ্ছা, তবে কি মেয়ের মাঝে কোনো খুঁত রয়েছে? একের পর এক বাজে মন্তব্য শুনতে পাচ্ছে ফারা আহমেদ। সদ্য মেহেদি রঙ্গা হাতের দিকে তাকিয়ে আছে ফারা আহমেদ। বিয়ের বেনারসি পরিহিত এই রমণীর বয়স সবে 16। এইচএসসি পরীক্ষার রেজাল্ট আসার পরপরই নিজের বিয়ের কথা শুনে চমকেছিল মেয়েটা। বড় মামা জয়নাল আহমেদের বন্ধুর ছেলে তাসফিন শেখ। ওনার মা রুবেনা শেখ এক দেখাতেই পছন্দ করেছেন ফারাকে। ছেলে মাসে 6 মাসে একবার বাড়িমুখ হয়, এবারেও তাই হলো। ছেলে আসার সঙ্গে সঙ্গে বিয়ের জন্য মরিয়া হয়ে উঠলেন রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ। নিজের বিয়ে নিয়ে মা বাবাকে ব্যস্ত হতে দেখে রেগে গিয়েছিল তাসফিন। এক্ষুনি সে বিয়ে নামক প্যারা নিতে চাচ্ছিল না, অথচ রুবেনা শেখ মানতে নারাজ। ছেলেকে বিয়ে দিবেন মানে দিবেন। নাওয়া খাওয়া বন্ধ করে হসপিটালে ভর্তি পর্যন্ত হয়েছেন তিনি। মায়ের এমন কাণ্ড দেখে হতাশ হয় তাসফিন। এক প্রকার বাধ্য হয়েই বিয়েতে মত দিয়েছে। আশ্চর্যের ব্যাপার, তার দুটো শর্ত ছিল। এক, সে মেয়েকে দেখবে না, ডিরেক্ট বিয়ে করবে। 2, বিয়ে হওয়ার সাথে সাথে সে সমুদ্রে ফিরে যাবে। রুবেনা শেখ প্রথমত ব্যাপারটা আমলে নিলেন না, কিন্তু যখন দেখলেন সত্যি সত্যি ছেলে তার বিয়ে করে রেখে চলে গেছে, তখনই আকাশ ভেঙে পড়ল মাথায়। নিজের কথাগুলো ভেবে ভেবে হতাশ হচ্ছেন ফারা। কান্না ভেঙে পড়তে চাইছে আখিদয়। টুপটুপ করে অশ্রুকণা গড়িয়ে পড়ছে মেহেদি রঙ্গা হাতের তালুতে। সে কাঁদছে তার ভাগ্য নিয়ে। এভাবেই একটা মানুষ তাকে অপমান করল। এটা কি হচ্ছে ভাইজান? আপনি তো বলেছিলেন আপনার বন্ধু ছেলে ভদ্র ও সভ্য। এক কথায় আমি মেয়ে বিয়ে দিতে রাজি হয়েছিলাম, এখন কি হচ্ছে এগুলো? আরিফা আহমেদের কথায় নিজের উপর হতাশ হচ্ছে জয়নাল আহমেদ। এগিয়ে গেলেন তাসফিনের বাবা মায়ের দিকে। এটা কি হলো রিজওয়ান? তোমার ছেলে ওভাবে? হাত জোর করে ধরলেন রিজওয়ান শেখ। সত্যি ভাই, আমরা বুঝতেই পারিনি তাসফিন এরকম কিছু করবে। রুবেনা শেখ আকুতির স্বরে বলেন, দেখো জয়নাল ভাই, আপনি যদি বলেন আমি আমার ছেলের বউকে নিয়ে যেতে চাই, মেয়েটা আমাদের সঙ্গেই থাকুক। তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠলেন আরিফা আহমেদ। না, আমার মেয়ে পাঠাবো না আমি ওখানে। রুবেনা শেখ এগিয়ে এসে হাত দুটো ধরলেন আরিফা আহমেদের। আপা এরকম করবেন না, ফারহাত এখন আমার ছেলের বউ, ওকে নিয়ে যেতে দিন। আরিফা আহমেদ শুনতে নারাজ গম্ভীর স্বরে সাফ সাফ জানিয়ে দিলেন, না আপা, এটা সম্ভব নয়। আপনার ছেলে যখন ফেলেই চলে গেছে, তাই আমার মেয়েকে আমি এমনভাবে তো বিদায় দেব না। যদি কখনো আপনার ছেলে নিজ থেকে এসে মেয়ের হাত চায় তবে ফারা যাবে, আর নয়তো না। আপা দীর্ঘশ্বাস ফেলেন রুবেনা শেখ। তাসফিন কবে ফিরবে তার নিশ্চয়তা নেই। সেখানে ফারাকে এসে নিয়ে যাবে সেটা ভাবা বিলাসিতা। আপা আর একটিবার কি ভাবা যায় না? আরিফা আহমেদ চুপ করে রইলেন, অর্থাৎ তিনি যা বলেছেন তাই হবে। রাতের শেষ প্রহরে আকাশ এখনো ঘুমন্ত, কালচে নীল আধারে মোড়া। দূর থেকে মৃদু হাওয়া বয়ে আসছে, গাছে পাতাগুলো অলসভাবে দুলতে থাকে। জানালা দিয়ে প্রবেশ করছে সেই মৃদু হাওয়া। হঠাৎই পূর্ব দিগন্তে একটা ফিকে আলো ফুটে ওঠে
একটা হালকা নীলচে আভা, যেন অন্ধকারের গায়ে প্রথম স্পর্শ রাখল ভোর। ধীরে ধীরে সূর্যমামা উঁকি দিতে লাগলো জানালার কাছে টাঙ্গানো সফেদ পদ্মা হাওয়ায় দুলছে। সাজারেই ঈষৎ আলো এসে মুখশ্রী জুড়ে আলোকিত করছে ফারহার। সদ্য লেগে আসা ঘুমটা ভেঙে গেল, উঠতে ইচ্ছে করল না তার। চুপটি করে বসে রইল বিছানার পাশে। রাতের বেনারসি জন, চোখের কাজল লেপটে আছে। রাতের ঘটনাটা মিটতে মিটতে ভোর মধ্য প্রহর। শেষ বেলায় রুবেনা শেখ এসেছিলেন ফারহার কাছে। চোখে মুখে মলিনতা ছিল। মায়ের পরশে ছুঁয়েছিলেন ললাট। ছোট্ট করে বলেছেন, খুব শীঘ্রই নিয়ে যাব তোকে। প্রত্যুত্তরে কিছুই বলেনি ফারা। রুবেনা শেখ বেরিয়ে যেতেই হামো করে কেঁদেছে ফারা। লোকটি তাকে রেখে চলে যাবে যেহেতু, তাহলে বিয়ে করেছিল কেন? মস্তিষ্ক জুড়ে হাজারো প্রশ্ন, অথচ উত্তর মেলাতে পারছে না সে। শেষমেশ একটু ঘুম লেগেছিল, অথচ ভোরের আলো ছুঁয়ে দিয়েছে তার নেত্রপল্লব। তন্দ্রা কেটে গিয়েছে তার। দরজা ঠেলে ভেতরে এলেন আরিফা আহমেদ। পিছন পিছন এলেন সাজ্জাদুল আহমেদ। পঙ্গুত্বের অভিশাপে আজ তিনি হুইল চেয়ারে বসে। তারপরও মেয়ের এমনতর অবস্থায় আসবেন না তা কি হতে পারে? মুখশ্রী জুড়ে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। বুকটা হো হো করে কেঁদে উঠল আরিফা আহমেদের। সাজ্জাদুল আহমেদের বড় জয়নাল আহমেদ বলেছিলেন বলেই আরিফা আহমেদ দ্বিমত করেননি বিয়েতে। এক বাক্যে রাজি হয়েছিলেন, কিন্তু শেষমেশ মেয়েটার কি অবস্থা হলো? কাছে গিয়ে মাথাটা বক্ষে চেপে ধরেন তিনি। তার ফারা, কষ্ট পাস না মা, দেখবি জামাই এসে ঠিক তোকে নিয়ে যাবে। ফিন এসে তাকে নিয়ে যাবে, কথাটা বিশ্বাস করতে পারল না ফারা। তবে সে আশাও রাখে না। চলে গেছে বলে সে কি নিজেকে ভাসিয়ে দেবে? এটা তো হতে পারে না। চেয়ার ঠেলে ঠেলে এগিয়ে এলেন সাজ্জাদুল আহমেদ। দেখ মা ফারা, তুই এসব নিয়ে ভাবিস না অতটা। আর তুই তো কোনো কালেই মানুষের কথা তেমন একটা ধরিস না, আজকেও ধরবি না। মৃদু হাসলো ফারা, স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল মুখে বলে, আচ্ছা মা বাবা, তোমরা কেন এত চিন্তা করছো? আমি একবারও বলেছি আমার কষ্ট হচ্ছে না তো? দেখো, লোকটি ছেড়ে চলে গেছে কেন তা তো আমি জানি। তবে যদি কখনো ফেরে তখনও কি হবে আমার জানা নেই। কিন্তু কিন্তু তাই বলে যে বাচ্চা ছেড়ে দেব তা তো হতে পারে না। এই তো এইচএসসির রেজাল্ট দিল, এখন কলেজের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো মা বাবা, যাও না, আমাকে একটু বেনারসিটা ছাড়তে দাও। এত ভারী জিনিসগুলো আমি রাখতে পারছি না। স্বস্তির নিঃশ্বাস ফেলেন আরিফা আহমেদ। যাক, মেয়ের মনের উপর খুব একটা প্রভাব ফেলতে পারেনি ঘটনাগুলো। আমার লক্ষ্মী মেয়েটা। ফারা ব্যস্ত পায়ে উঠে দাঁড়ালো, অস্থির কণ্ঠে বলল, মা বাবা, যাও না, আমাকে একটু বেনারসিটা ছাড়তে দাও। এত ভারী জিনিসগুলো আমি রাখতে পারছি না। হেসে ফেলেন আরিফা আহমেদ। সাজ্জাদুল আহমেদকে নিয়ে বেরিয়ে পড়লেন। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে দেখল ফারা। বধূর সাজে সেজেছিল এক পুরুষের জন্য, যাকে সে চেনে না, জানে না, অথচ তার নামে কবুল করেছে। আচ্ছা, লোকটা তাকে কি একবারও দেখেনি? হয়তো বা না। যদি দেখতো তাহলে কি চলে যেতে পারতো? পাশের ফোনটি তুলে নিজের দুটো ছবি তুলে রাখলো সে। কখনো যদি সেই অচেনা পুরুষ তার সামনে আসে, তবে দেখাবে, বলবে, দেখুন, আপনার জন্য বধূ সেজেছিলাম, কিন্তু আপনি তো দেখলেন না, আর আমাকে বধূ সেজে আপন করে নিলেন না। সকাল যখন সূর্যের আলো ধীরে ধীরে উঁচু হতে শুরু করে, প্রকৃতি নতুনভাবে জাগ্রত হয়ে উঠেছে। পাখিরা গান গায় এবং শীতল বাতাসে সতেজতা ভরিয়ে উঠেছে। গ্রামের সুন্দর এই দৃশ্য যে দেখবে সেই মোহিত হবে। সালোয়ার স্যুট পরে বেরিয়ে পড়ল ফারা। সঙ্গী আছে কলেজে বান্ধবী আর বড় মামার মেয়ে স্নেহা। আর কলেজে আজকে পরীক্ষা আছে দুজনের। আপাতত কলেজে যেতেই হবে। দুদিন ধরে ধুমঝড় থাকার কারণে খুব একটা পড়তে পায়নি ফারা। এখন হাঁটতে হাঁটতে বইয়ে চোখ বোলাতে লাগলো। কি রে ফারহা, এখন কি পড়ছিস? স্নেহের কথাই ধুম করে বইটা বন্ধ করে দিল ফারা। পড়বো না তো কি বা করবো আর? হ্যাঁ, তুই কি আমাকে দেখাবি? নিজে তো একটা শব্দও পারিস না। স্নেহা 32 পাটি দাঁত দেখালো। পড়াশোনা কোনো কালেই মাথায় ঢুকে না তার। কলেজের গেটের কাছাকাছি আসা মাত্রই নজরে এলো সায়র, তাদের ব্যাচমেট। সায়রকে দেখে নাক ছিটকাই
ফারা। যখনই দেখে তখনই বলবে, ও ফারা, তোমার কি অবস্থা? পড়াশোনার কি খবর? আচ্ছা, তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবে তো? ইঞ্চি কাটলো ফারা। সে পড়াশোনা করবে না, পরীক্ষা দেবে না, তাতে ওর কি? সবসময় ছুকছুক করে খালি। স্নেহা কোনো দিয়ে ধাক্কা দিল ফারাকে। ফিসফিসিয়ে বলল, ওই দেখ ফারহা, শায়ান ভাইয়া। ফারা ফের নাক কুচকে নিল। কিসের ভাইয়া? ওই স্নেহা ও আমাদের বয়সী, বুঝলি? ভাইয়া ডাকার কি আছে? দাঁত বের করে হেসে ফেলল স্নেহা। সায়র শক্তপোক্ত এক যুবক, তাকে দেখে বোঝার উপায় নেই সে সবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। যেমন চেহারা ঠিক তার উল্টো মন, মেয়েদের সাথে গায়ে পড়ে বন্ধুত্ব করতে চায়। ফারা এক প্রকার পাশ কাটিয়ে চলে যেতে নিল। সায়র অল্প বিস্তর দৌড়ে এগিয়ে এলো। এই ফারা, চলে যাচ্ছ যে? ফারা মেকি হেসে দেখিয়ে আওড়ালো, আরে যাচ্ছিলাম তো অফিস রুমে, আমাকে ফ্রি জামা দিতে হবে। সায়র হাসলো। হাসি দেখে গা পিত্তি জ্বলে ওঠে ফারার। স্নেহা ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, চল চল, দেরি হয়ে যাবে তো। ফারা একটু টেনে বলল, হ্যাঁ সায়র, আমরা বরং আসি কেমন? আমাদের ফ্রি দিয়ে আবার হল খুঁজতে হবে। সায়র বুঝতে পারছে তাকে পাত্তা দিচ্ছে না ফারা। রাগে জল শক্ত হয়ে এলো তার। মস্তিষ্ক জানান দিল সে তো এই মেয়েকে পটিয়েই ছাড়বে। অফিস রুমে ফি জমা দিয়ে হল রুমে চলে গেল ফারা। সিট খুঁজে নিল নিজের। পরীক্ষা শুরু হওয়ার আরও 30 মিনিট বাকি আছে। এতক্ষণ ক্লাসে বসে থাকতে মোটেও ভালো লাগছে না। এই স্নেহা, চল বাইরে যাই। নিজের পছন্দের একজন ফ্রেন্ডের সাথে গল্প জুড়েছে স্নেহা। এন মুহূর্তে ব্যাঘাত ঘটায় বিরক্ত হলো বোধ হয়ে। যা তো, এখন পারবো না। বগলদাপা করে স্নেহাকে নিয়ে বেরিয়ে এলো ফারহা। বেচারি স্নেহা তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে। তার পছন্দের মানুষ বলতে গেলে ক্রাশ, তাকে রেখে এই ফাজিলটার সঙ্গে এখন ঘুরঘুর করতে হচ্ছে। গাল ফুলিয়ে হাঁটছে স্নেহা। একটু দূর যেতেই নজর এলো তাদের এলাকায় থাকা চেয়ারম্যানের বড় ছেলের বউকে। মহিলা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছে ফারহার পানে। ফারহা ওনাকে দেখেও কিছু বলল না, উল্টো মুখ বাঁকিয়ে যেতে লাগলো। পাশে থাকা আরেকজনকে চেয়ারম্যানের বউ ফিসফিসি বলতে লাগলেন, এই তো সেই মাইয়াটা, টানা যারে জামাই বিয়ে করে ফালাইয়া গেছে। অনাকাঙ্ক্ষিত বাক্যগুলো কর্ণকুহুর হওয়া মাত্রই রাগে ফেটে পড়ে ফারহা। পাজোড়া থামে তাদের কথোপকথন চলছে। আরে হ্যাঁ, এই মেয়েটাই তো, দেখো কেমন নির্লজ্জের মতো ঘুরে বেড়াচ্ছে। ছি। চুপ থাকতে পারল না ফারা। রাগে দুমদাম পা ফেলে ওদের দিকে এগিয়ে গিয়ে বলল, আমাকে আমার জামাই বিয়ে করে ফেলে যাক বা নিয়ে যাক, তাতে আপনাদের কি? আপনাদের তো আর বিয়ে করে ফেলে যায়নি। পর সমালোচনা না করে নিজের চরকায় তেল দিন। আর যদি আমাকে নিয়ে কানা ঘুষা করতে শুনি, তাহলে চুলগুলো আর একটাও মাথায় থাকবে না। মহিলা দুজন থতমত খেয়ে গেলেন। একে অপরের দিকে মুখ চাউচাই করে। চেয়ারম্যান নেব বলে ওঠে, সি সি, কি বেহাইয়া মেয়ে গো তুমি, লজ্জা বলতে নেই কিছু? না, নেই। মুখের উপর উত্তর দিয়ে পা বাড়ে ফারহা। পরীক্ষা দেবে না সে। 1 বছর পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলো চোখের সামনে ভাসতে লাগলো। একটা অচেনা পুরুষ যার জন্য আজকেও তাকে কথা শুনতে হয়। আচ্ছা, সে কেন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে স্মৃতিগুলো নিয়ে গেল না? ফারাই পা কেন লোকটা নামে নাকফুল হাতে চুরি পরে বেড়ায়? ফাইলপত্র রেখে বাইরের উদ্দেশ্যে বেরিয়ে গেল ফারা। স্নেহা জিনিসগুলো নিয়ে ছুটতে লাগলো তার পিছু পিছু। ফারা বেরিয়ে গেছে অনেক আগেই। তাকে খুঁজে পাওয়ার উপায় নেই। বাড়ির দালানে এসে কুয়া থেকে পানি নিয়ে মাথায় ঢাললো ফারা। বাড়ির কাজে মেয়ে সুরাইয়া আটকে উঠে দৌড়ে ভেতরে গেল। বড় চাচি, ও বড় চাচি, দেখা যাও ফারা আপা কি করতেছে। বড় চাচি, ও বড় চাচি। রান্নাঘরে ব্যস্ত ছিলেন আরিফা আহমেদ, সাথে ছিলেন জয়নাল আহমেদের স্ত্রী শাইলা আহমেদ। সুরাইয়ার চিৎকার শুনে বেরিয়ে এলেন ওনারা। বাড়ির পুরুষরা আপাতত কাজে বেরিয়েছে। আরিফা সুরাইয়াকে এক ধমক লাগিয়ে বলল, কি হয়েছে? এমনি চিৎকার করছিস কেন? সুরাইয়া রীতিমতো হাঁপাচ্ছে। ছোট চাচি, গিয়া দেখো ফারা আপা কি করতেছে। ফারার নামটা শুনে বক্ষ পিষ্টে ধক করে উঠল আরিফা আহমেদের। দ্রুত পায়ে বাইরে দালানে গেলেন। কুয়া থেকে একের পর এক বালতি পানি নিয়ে মাথায় ঢালতে ব্যস্ত ফারা। শাইলা তাড়াতাড়ি গিয়ে বালতি টেনে ধরল। ফারা, এসব কি করতেছিস?
বালতি ফেলে দিল শাইলা আহমেদ। আরিফা গিয়ে ঠাস করে একটা চর বসালেন ফারার গালে। কি করছিস এগুলো? 2 দিন হলো জ্বর কমেছে আর তুই আজকে আবার এইভাবে পানি ঢেলেই চলেছিস, তাও আবার কুয়ের ঠান্ডা পানি। নিশ্চিপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ফারা। বারংবার মস্তিষ্কে মহিলাগুলোর বাজে মন্তব্যগুলো মাথা নাড়া দিয়েছে। বিনা বাক্য পেয়ে গটগট করে বাড়ির ভিতর পা রাখলো সে। চুপচাপ এগিয়ে যেতে লাগলো উপরের দিকে। স্যালোয়ার স্যুট থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে মেঝেতে, তাও সে থেমে নেই। উপরে সিঁড়ি পেয়ে দোতলার ঘরে গেল। আরিফা আহমেদ চিন্তিত হলেন। ফারা তো শুধু শুধু এমন করবে না। শাইলা আহমেদ সুরাইয়াকে তাড়া দিল। সুরাইয়া, পানিগুলো মুছে নিত, এক্ষুনি তো চাচার কাছ থেকে চলে আসবে। সুরাইয়া রাগলো। ইস, এই ফারা আপার লাইগা তারে ডাবল কাম করতে হইতাছে, ভাল লাগে না। মনে মনে বিড়বিড় করতে লাগলো সুরাইয়া। রুমে গিয়ে দরজা বন্ধ করে জানালার কাছে চুপটি করে বসে রইল ফারা। বুকে ধুকপুকানি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। 17 বছর বয়সে কত কি দেখে নিল, কত মানুষ চিনে নিল। পুরোটা জীবন তো এখনো বাকি, আর কি কি দেখতে হবে আল্লাহ মালুম। উঠে গিয়ে বাথরুমে জামা ছেড়ে বেরিয়ে এলো ফারা। বিছানায় মাথা এলিয়ে দিতে রাজ্যের ঘুম এসে হানা দিল আখি পটে। আরিফা আহমেদ উকি দিয়ে দেখে গিয়েছেন এক নজর মেয়েটা ঘুমাচ্ছে, তাই আর বিরক্ত করছে না। স্নেহ আসলেই জানতে পারবে কি হয়েছিল। দরজা আলগোছে বন্ধ করে চলে গেলেন আরিফা আহমেদ। সমুদ্রের উত্তাল ভয়ঙ্কর রূপ প্রকৃতির এক অদ্ভুত শক্তি প্রদর্শন করে। আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে। ইতিমধ্যে সূর্যের আলো একদম ম্লান। মেঘের ভেতর বিদ্যুৎ চমকাচ্ছে, যেন আকাশ নিজেই ক্ষুব্ধ হয়ে উঠেছে। জাহাজ এগিয়ে চলেছে সামনের দিকে, টহল দিচ্ছে। বিশাল বিশাল ঢেউ বাতাসের দাপটে সাগরে বুক চিরে উঠে আসছে একটু পরপর। ঢেউগুলো একে অপরের উপর আশ্রে পড়ছে জাহাজের দিকে। বিশাল জলদত্ত নাচছে। সফেদ ইউনিফর্ম, মাথায় সাদা রঙের টুপি, যেখানে গোল্ডেন বেড লাগানো, কাঁধে লাগানো ব্যাজ লাগানো, হাতেও ব্যাজ লাগানো, কালো রঙের পালিশ করা বুট জুতো পরা। ধীরে ধীরে জাহাজের শেষ প্রান্তে এসে দাঁড়ালো লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। ঈগল পাখির চক্ষুদয় আশেপাশে দৃষ্টি বুলিয়ে নিল। কমান্ডার, আমাদের রওনা দেওয়ার সময় হয়েছে। তাসফিনের আন্ডারে কাজ করা একজন নাইম ইসলাম। তাসফিন আরও একবার সমুদ্র বক্ষে দৃষ্টি বুলিয়ে আওড়ালো। লেফটেন্যান্ট, আমাদের কি এই মুহূর্তে যাওয়াটা ঠিক হবে? মৃদু হাসলো নাইম ইসলাম। কমান্ডোর, আপনি চিন্তা করবেন না, এই দিকটা বাকিরা সামনে নেবে। তাসফিন বিশেষ কিছু বলল না, বিনা বাক্য ব্যয়ে এগিয়ে গেল জাহাজের ভিতরের দিকে। অনেকগুলো দিন পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। সে যে একটি বছর পূর্বে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সব ছেড়ে ছুড়ে এসেছিল, তারপর আর যাওয়া হয়নি। বিশেষ দিনগুলোতে ছুটি পাওয়ার পরও সে অন ডিউটিতে ছিল। বারান্দায় বড়ইগুলো বড় ডালায় টিপে টিপে ফাটিয়ে রোদে শুকাতে দিচ্ছেন রুবেনা শেখ। গরম চলে আসতে খুব একটা বাকি নেই, তাই তো আগে থেকে আচার বানিয়ে রাখতে চাচ্ছেন। আচারগুলো গরমে খেতে ভালোই লাগে। বড় আরেকটা ডালা নিয়ে ছাদে উঠে এলেন নূপুর শেখ। নাও মা, বড় থালার বড়ইগুলো। আদরে ছোট মেয়ে নূপুর শেখ। ভাগ্যক্রমে স্বামীর নামও শেখ রয়েছে। স্বামী সাইফুল শেখ। নূপুর এবং সাইফুল দুজনই শেখ বাড়িতে থাকে। সাইফুলের আপন বলতে কেউ নেই। একটি ফ্ল্যাটে আলাদাভাবে থাকতো সে। রুবেনা শেখ নিজে পছন্দ করেছে সাইফুলকে। অতঃপর আয়োজন করে বিয়ের পর একটা ছোট ছেলে হয় তাদের। ছেলেকে নিয়ে ফ্ল্যাটে সারাদিন একা থাকতে হয় নূপুরকে। মাঝে মধ্যে সাইফুল কাজের সূত্রে বাইরে যাওয়া আসা লেগেই থাকে। ছেলে মাহিনকে নিয়ে একা থাকতে পারে না নূপুর। রুবেনা নাতনিকে ভীষণভাবে মিস করেন। অতঃপর আর থাকতে না পেরে সাইফুল শেখকে জোরপূর্বক শেখ বাড়িতে নিয়ে আসে। মাহিন ফুটবল নিয়ে খেলা করতে ব্যস্ত। নূপুর মায়ের পাশে বসলো। রুবেনা শেখের দেবর আলাপ শেখ আপাতত বাড়িতে নেই। ওনার স্ত্রী রাইমা শেখ রান্নাঘরে আছেন। আম্মু, ভাইয়া সকালে ফোন করেছিল, কথা বলল না যে? মুখ কুঁচকে নিলেন রুবেনা শেখ। তাসফিনের সঙ্গে কথা বলে না তিনি আজ 1 বছর হলো। সে যে ছেলেটা গিয়েছে এরপর ফেরেনি। আজকে যদি বিয়েটা মেনে নিত, তাহলে তো মাহিনের মতোই একটা বাচ্চা থাকতো। ছেলে যেমন জেদি, তার মাও তেমন।
ওর কথা একদম বলবি না নুপুর, সেদিন কি করেছিল ভুলে গেছিস নাকি? এসে ফেলল নুপুর। আম্মু, এই জন্য তুমি ভাইয়ার সঙ্গে কথা বলবে না? দিব্যি তো সৌহার্দ্য ভাইয়ার সঙ্গে কথা বলো। চুপ রইলেন রুবেনা শেখ। ঝুমুর কোথায়? ঝুমুর কলেজে গেছে। ঝুমুর, নুপুর এবং তাসফিন ভাই বোন। সৌহার্দ্য দেবরের বড় ছেলে, তাদের একটাই ছেলে। ফোনে টুং শব্দ হওয়া মাত্রই গামছায় হাত মুছে নিল নুপুর। চোখ দুটো তার চকচক করে উঠল। নাও, এসে গেছে আবার ফোন, এই নাও কথা বলো। মুখ বাঁকিয়ে নেন রুবেনা শেখ। মায়ের বাচ্চামো দেখে আবারও হেসে ফেলল নুপুর। হ্যালো ভাইয়া, ভাইয়া কেমন আছো? তাসফিন গাড়িতে। গাড়ি চলছে আপন গতিতে। জঙ্গলের পথে রওনা হয়েছে তারা। সঙ্গে রয়েছে আরও কিছু কমান্ডাররা। বন্ধুদের নিয়ে বাড়ির পথে বেরিয়ে তাসফিন মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আর মাহিন কোথায়? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। মাহিন খেলছে। এই মাহিন, মামার সাথে কথা বলবি না? মাহি ছুটে এলো বলটা ফেলে। ছোট হাতে কানে ধরে ফোন। হ্যালো বড় মামা, কেমন আছো তুমি? আদৌত কণ্ঠস্বর শুনে প্রশান্তি পেল তাসফিন। আমি ভালো মামা, তুমি কেমন আছো? আমি অনেক ভালো মামা। মামা, তোমার বোন আমাকে সবসময় বকে। নিজের নামে ভাইয়ের কাছে নালিশ করেছে, তাও আবার নিজের পেটের সন্তান। থতমত খেয়ে গেল নুপুর। তাসফিন চমৎকার হাসল। আচ্ছা মামু, আমি বাড়িতে আসলে তোমার আম্মুকে বকে দেব। কান মলে দিল নুপুর। গাল ফুলিয়ে ফেলে মাহিন। আবারও একই সঙ্গে বলল, মামা আমাকে মারছে তো। তুমি আম্মুকে ফোন দাও তো, আমি বকা দিচ্ছি। চোখে মুখে আনন্দের ছড়াছড়ি মাহিরের। 5 বছরের ছোট্ট ছেলেটা মাহির। হ্যাঁ ভাইয়া বলো। তাসফিন ধমকে সুরে বলে, এই একদম তুই মাহিনকে কিছু বলবি না নুপুর। আমি কি বললাম ভাইয়া? ও তো সারাদিন। চুপ কর, আমি ওর সম্পর্কে একটা কথাও শুনতে চাই না। বিষণ্ণতা ছেয়ে গেল নুপুরের মুখোবই জুড়ে। নুপুর, জি। আম্মু কোথায়? পাশে বসে কথা শুনছে। ওনাকে ফোন দে। নুপুর ফোন এগিয়ে দিল রুবেনা শেখের দিকে। তিনি কথা বলতে চান না, তারপরও জোরপূর্বক ফোন দিল নুপুর। কি এসে ফেলল তাসফিন। মায়ের অভিমানী কণ্ঠস্বরে ছেলে ফোড়ন কেটে বলল, কি ব্যাপার ম্যাডাম, আপনার কণ্ঠস্বর এমন কেন? একদম ন্যাকামি করে কথা বলবি না তাসফিন। মায়ের আগে নিশ্চিত কথাগুলো শুনে হেসে ফেলল তাসফিন। আপনার হাজবেন্ড কি আপনাকে কিছু বলছে নাকি? এতটা রাগ করছেন কেন? তেতে উঠলেন রুবেনা শেখ। তোর মতো তোর বাপ না, তুই যে কেন এমন আল্লাহ মালুম। একে তো নিজের বউকে ফেলে চলে গেলি, এখন আবার মস্করা করছিস আমার সঙ্গে। বিয়ে করা নববধূকে ফেলে আসা স্মৃতিগুলো মস্তিষ্কে নাড়া দেয়। চল শব্দ এলো তাসফিনের। রাগলো সে, তবে তা সংযত করতে হবে এই মুহূর্তে। এটা কি আমার দোষ আম্মু? তুমি বললে বিয়ে করলাম বিয়ে, এখন যে সংসার করতে হবে সেটা তো বলনি। রুবেনা শেখ দাঁতে দাঁত পিষলেন। 1 বছর ধরে বাড়ি ফিরলি না, যদি ফিরতি সংসারটা যদি করতি তাহলে আজকে মাহিনের মতো তোর একটা বাচ্চা থাকতো। মায়ের কথায় চুপ থাকতে পারল না তাসফিন। সশব্দে হেসে ফেল। তুমি আর বদলাবে না আম্মু। রুবেনা শেখ কিছু বলতে নিবেন, তার পূর্বেই তাসফিন ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, আম্মু ফোন রাখছি কেমন, পরে কথা হবে। চট করে ফোন রেখে দিল তাসফিন। রুবেনা শেখ সন্ধিয়ান দৃষ্টিতে তাকালেন, বিড়বিড় করে বললেন, ওর আবার কি হলো? হলুদ রঙা শাড়ি, হাতে পায়ে হলুদ রঙের বাহারি চুড়ি এবং কানে পিঠে গুজে নিয়েছে অলকনন্দা ফুল। নিজেকে আয়নায় দেখে মুচকি হাসল ফারা। বাধাই করে লজ্জামাখা মুখশ্রী নিয়ে বলল, আরে ফারহা, এই রূপে তুই বাইরে গেলে তো সবাই জ্ঞান হারাবে। হতে পারে রূপের আগুনে ঝলসে যাবে। ইস! আয়নায় নিজেকে দেখে হাসল ফারা। আজকে তারার স্নেহার ছোটবেলার বান্ধবীর গায়ে হলুদ অনুষ্ঠান। সকাল সকাল যাবে ওরা, বেশি দেরি করা যাবে না। পায়ে হিল জুতো পরে বেরিয়ে পড়ল ফারা। দালানের কাছে আসা মাত্রই পিছন ফিরে তাকালো। নবীন দাঁড়িয়ে আছে। ফারাহা, কোথায় যাচ্ছিস? নবীন ফারার বড় ভাই, বয়সে গ্যাপ 2 বছরের।
শায়লা আহমেদের ছেলে তিনি। ও মা, তুমি জানো না? ও, তুমি জানবে কি করে? তুমি তো ছিলেই না। আচ্ছা শোনো, আজকে বেলির গায়ে হলুদ ভাইয়া, ওই অনুষ্ঠানে যাচ্ছি। পা ফেলে এগিয়ে এলো নবীন। স্নেহা কোথায়? ও কি তোর সঙ্গে যাবে না? আরে ও তো বাইরেই। এসে গেছি। দালানের কাছে এসে দাঁড়ালো স্নেহা। সেও হলুদ রঙা শাড়ি জড়িয়েছে। নবীন মৃদু হেসে বলল, আরে বাহ, দুই রাজকন্যাকে মাশাআল্লাহ সুন্দর দেখতে লাগছে। স্নেহা এবং ফারা দুজনেই হাসলো। নবীন ফোন বের করে দুজনের ছবি তুলল। পকেটে ফোন গুজে বলল, চল আজকে আমি তোদের পৌঁছে দিয়ে আসি। ফারা ব্যস্ত কণ্ঠে আওড়ালো, আরে ভাইয়া লাগবে না, তোমাকে শুধু শুধু কষ্ট করে যেতে হবে না। তাছাড়া রাস্তায় তো আমাদের আরও ফ্রেন্ড থাকবে, ওদের সাথে নিতে হবে। তাহলে তোমার দেরি হবে, আর তুমি এতক্ষণ অপেক্ষা করবে নাকি? কষ্ট হবে না বুঝি? সশব্দে হেসে ফেল নবীন। ফারার গাল টেনে বলল, ওরে পাকা বুড়ি একটা। আচ্ছা ঠিক আছে, যা তোরা, আর হ্যাঁ সাবধানে যাবে কিন্তু। ফারা হেসে উপর নিচ মাথা দোলায়। অতঃপর স্নেহা আর ফারা দুজনে বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে যেতে লোকমুখে শুনেছে এলাকার শেষ প্রান্তে যে রফিক আজাদ ওনার বড় রিসোর্টে নাকি নেভি কমান্ডাররা উঠেছে। নেভি কমান্ডার শব্দটি তীব্রভাবে কর্ণ স্পর্শ করল ফারার। থমকালো তার হৃদস্পন্দন, পাজরা থামলো তার। স্নেহা আশ্চর্য নেই তাকিয়ে রইল। কি রে, থেমে গেলি কেন ফারহা? দেরি হয়েছে তো। ফারা চুল নড়ল না, দাঁড়িয়ে রইল ঠাই। যে লোকগুলো আলোচনা করছিল হেঁটে চলেছে নিজেদের মতো। স্নেহা পিছন ফিরে ফারার দিকে এগিয়ে এলো। ফারা, কি রে, কি হয়েছে? অষ্টাধয় তিত্তির করে কাঁপছে ফারা। নেভির কমান্ডার, 1 বছর পূর্বে যার সঙ্গে তার বিয়ে হয়েছিল, সে অচেনা পুরুষ নাকি নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট কমান্ডার। তুই শুনলি স্নেহা ওরা কি বললো? স্নেহা ভুর কুচকে নিল। হ্যাঁ শুনলাম তো, রফিক আজাদ ওনার রিসর্টে কমান্ডার উঠেছে। তাতে তোর কি হলো? ফারা কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। কি বলবে? না, আপাতত বলার প্রয়োজন নেই, আগে সঠিকটা জানার প্রয়োজন নেই। না, বলছিলাম যে এর আগে তো কখনো আমরা সচক্ষে নেভিদের সামনে থেকে দেখিনি, তাই ভাবছি ফেরার সময় যাব, কি বলিস? স্নেহা চকিতে ঘাড় ফিরিয়ে তাকালো। কি বললি? তুই নেভিদের দেখতে শেষ প্রান্তে যাবি? ফারা বিরক্ত হলো। তো কি হবে গেলে? হাঁটতে লাগলো ফারা। স্নেহা দ্রুত গতিতে পা বাড়ায়। এই চাচি জানলে কি হবে ভাবতে পারছিস? কিছু হবে না রে, তুই যাবি কিনা বল। অগত্যা যেতে হবে স্নেহাকে। কিছু করা নেই, আপাতত যেতেই হবে। আকাশের নীলিমে সূর্যের মেঘমাখা সোনালি আভা, পাখিদের ঘরে ফেরার ব্যস্ততা, আর বাতাসে এক ধরনের মিষ্টি প্রশান্তি। নর্মাল ট্রাউজার, তার সঙ্গে ব্ল্যাক টি শার্ট, ট্রাউজারের পায়ের দিকটায় ম্যাচিং করা লেস লাগানো। পকেটে হাত গুজে রিসোর্টের চারিদিকে ঘুরে দেখছে তাসফিন শেখ। রিসোর্টের পিছন দিকে নারকেল গাছের বাগান। ধীরে ধীরে রোদেলা আকাশ মুহূর্তেই ঢেকে গেছে। আকাশপানে এক পল দৃষ্টি ফেরাই তাসফিন। বাগানের দিকে কারোর পায়ের খচখচানির শব্দ শুনে কান খাড়া হয়ে এলো তার। সতর্ক ভঙ্গিতে পা টিপে টিপে এগিয়ে গেল তাসফিন। হলুদ রঙের আঁচল নজরে এলো তার। ঈগল চক্ষুদয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে। কে ওখানে? পুরুষালী কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল ফারা। তারা এসেছিল লুকিয়ে লুকিয়ে নেভিদের দেখবে বলে, অথচ বাগানের দিকে আসতে গিয়ে হিল জুতো জোড়া সমস্যা করলো। একটা জুতোর হিল ছিঁড়ে গেছে, সেটা তুলতে ব্যস্ত হলো সে। সামনের দিকে দাঁড়িয়ে আছে স্নেহা। আশঙ্কিক তাসফিনকে দেখে চিৎকার করে দৌড় লাগায় স্নেহা। ফারা, পালা পালা। ফারা জুতো জোড়া ফেলে দৌড় লাগালো, কিন্তু তাতেও ব্যর্থ হলো সে। বলিষ্ঠ হাতের বাঁধনে আটকা পড়ে তার নরম তুলতুলে হাতখানা। ঠিক তৎক্ষণাৎ টুপটাপ করে বৃষ্টি শুরু হলো। ধীরে ধীরে তা ঝনঝন শব্দ তুলে মাটি স্পর্শ করতে লাগলো। গাছের পাতাগুলো ভিজে চকচক করে উঠেছে। বৃষ্টি যেন ধরণীকে সতেজ করে তুলতে ব্যস্ত। ধুলোবালি ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে চারিদিকটাই। কে তুমি? আবারও একই কণ্ঠস্বর। এবারে ফিরে তাকলো ফারা। ভেজা স্নিগ্ধ মুখশ্রী দেখে হৃদস্পন্দন ধুপ করে উঠল তাসফিন। ওষ্ঠাদয় আলাদা হয়ে এলো, হাতের বাঁধন ঢিলে হলো। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখনো। সন্ধ্যা ঘনিয়ে এলো। টাওয়াল দিয়ে মাথাটা মুছে বারান্দায় মেলে দিল ফারা। দৃষ্টি তার বৃষ্টির দিকে। এই তো
মধ্যখানের উপরে কোনো কিছু না থাকায় আকাশ ফেটে বৃষ্টির পানি বাড়ির মধ্যখানে পড়ছে। বাড়ি ধুয়ে নোংরা পানিগুলো বেরিয়ে যাচ্ছে ছোট্ট পাইপ দিয়ে। পিলারের কাছে দাঁড়িয়ে আছে ফারা। মনে পড়ে যাচ্ছে ঘণ্টাখানেক আগে দৃশ্য। সেই অনাকাঙ্ক্ষিত পুরুষের হাতে বন্দি ছিল তার কোমল হাত। তাকিয়েছিল নির্নিমেষ চোখের গভীরতায় কি যেন ছিল। লম্বা সুটাম দিয়ে সুশ্রী চেহারার অধিকারী, গাল জুড়ে চাপদাড়ি, বৃষ্টির পানিতে ভিজে গায়ের কালো টি শার্ট লেপ্টে ছিল। হাতের বাঁধন হালকা হতেই ছুটে পালিয়ে এসেছিল ফারা। আসার সময় এক নজর পিছন ফিরে দেখেছিল সে লোকটা সেই একই ভঙ্গিতে দাঁড়িয়েছিল। ফারা, খেতে আয়। মায়ের কণ্ঠস্বর শুনে কল্পনা থেকে বেরিয়ে এলো ফারা। দ্রুত পায়ে নিচে গেল। রান্নাঘরের পাশে ডাইনিং টেবিল। খেতে বসেছেন জয়নাল আহমেদ, সাজ্জাদুল আহমেদ, নবীন আহমেদ আর স্নেহা। পদে পদে হাঁচি দিচ্ছে স্নেহা। ফারা চুপ করে পাশের খালি চেয়ারে বসে পড়ল। স্নেহার দিকে চোখাচোখি হতেই স্নেহা কটমট করে তাকালো তার দিকে। চোখে চোখেই যেন বলছে, তোর জন্য আমার এই অবস্থা। তুই যদি না যেতি তাহলে বৃষ্টিতে ভিজতে তো হতোই না, আর না আমার হাসিতে হাসিতে জান বের হতো। কথাগুলো মুখ ফুটে বলতে পারল না স্নেহা। চোখে চোখে বুঝে নিল ফারা। হঠাৎ ফুস করে একটা শব্দ হলো। একে অপরের দিকে মুখ চাওয়াচাই করল উপস্থিত সবাই। ফারা কি একটা ভেবে জোরে জোরে হেসে উঠল। আরিফা আহমেদ মেয়ের হাসি কারণ খুঁজে পেলেন না। শাইলা আহমেদ বেকুবে নাই, শুধুই তুই হাসছিস কেন ফারহা? ফারা কিছু বলতে নিয়েও থামতে হলো তাকে। পায়ে ক্ষীণ ব্যথা অনুভব করলো সে। স্নেহা পা দিয়ে চেপে ধরেছে তাকে। অজ্ঞতা চুপ করতে হয়েছে। স্নেহা খাওয়া শেষে দুজনেই রুমের দিকে এগুচ্ছে। আশঙ্কিক ফারা স্নেহার কানে ফিসফিস করে বলল, আমি কিন্তু শুনেছি হাসি আটকাতে গিয়ে ভাত দিয়েছিস। দাঁত কটমট করে তেড়ে আসে স্নেহা। ফলস্বরূপ এক ছুট লাগাই ফারা। তোর ভবিষ্যৎ জামাইকে এই কথা বলে দেব একদিন। ফারার বাচ্চা, আমি তোকে। ফারাকে আর পাইকে দৌড়ে গিয়ে রুমের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। নিজ রুমে বিছানায় উপর হয়ে শুয়ে আছে তাসফিন, কপালের উপর এক হাত রাখা। দৃষ্টি তার সিলিং ফ্যানের দিকে, অথচ মস্তিষ্ক মন দুটোই আটকে আছে হলদেটে রমণীর আদলখানে। বৃষ্টির পানিতে ভিজে চকচক করছিল তার কবুতরি পেলব। ছোটখাটো দেহখানা ওষ্ঠদয় কাঁপছিল তিত্তির করে। তাসফিন এক মুহূর্তের জন্য বশীভূত হলো, হারিয়ে ফেল নিজ সত্তা। দম বন্ধকর এক পরিস্থিতিতে থমকে ছিল তার হৃদস্পন্দন। চকিতে বিছানায় উঠে বসল সে। শান্ত শিথিল দৃষ্টি অশান্ত হয়ে এলোমেলো দৃষ্টি ফেলল চারপাশে। এক মুহূর্তের জন্য মনে পড়ে গেল তার সদ্য বিয়ে করা বধূর কথা। স্মরণে এলো ফেলে যাওয়ার মুহূর্তটা। আচ্ছা, তার ছোট্ট নাদুস নুদুস বউটা এখনও তাকে স্বামী বলে মানে? বিয়েবাড়িতে লোকমুখে শুনেছি বউটা তার বড়ই ছোট এবং নাদুস নুদুস। স্বচক্ষে তো আর দেখেনি তাসফিন, তাই সঠিকটা বলতে পারছে না। আর না পারছে মনের ক্যানভাসে তার আঁকিবুকি করতে। পরক্ষণে নিজেকে দুটো বিচ্ছি গালি দিল সে। পুরো 1 বছর পেরিয়ে গেছে, এখনই কি মেয়েটা তার জন্য থাকবে? দেখো ঘি, বিয়ে করে সংসার করছে বোধহয়। ভালো হয়েছে, তার প্রফেশনাল কাজের জায়গায় কেউ বিষয়টা তেমন জানে না। ভাই সৌহার্দ্য ছাড়া বিছানা ছেড়ে বাইরে এলো তাসফিন। বৃষ্টি ধীরে ধীরে কমে আসছে। কৃষ্ণপুর এলাকায় আসার এক বিশেষ কারণ আছে। তাদের টিমের একজন লেফটেন্যান্ট তার বন্ধু ইকবালের চাচাতো বোনের বিয়ে। যেহেতু তারা এ পথ ধরেই ফিরেছে, তাই তার চাচা ভীষণভাবে চাইলেন বিয়েতে যাতে তারা উপস্থিত থাকে। না করতে ইচ্ছে করল না তাসফিনের। বিয়েটা মিটে গেলেই বাড়িতে ফিরবে সে। বহুদিন পর মায়ের আদলখানি মন ভরে দেখবে, বাবাকে আলিঙ্গন করবে। চমৎকার মুহূর্তগুলো কল্পনা করতে করতে প্রশান্তির নিঃশ্বাস টেনে নিল তাসফিন। তবে অস্থির হচ্ছে হৃদয় পাড়া। কে ওই মেয়েটা? পবিত্র এক মুখের দেখা মিলল। জানতে তো হবেই কে সেই রমণী। সকাল সকাল ঝুমুর কলেজের জন্য তৈরি হয়েছে। আজকে তার অনার্সের
এক্সাম আছে, তাড়াহুড়ো করছে সব কিছুতে। ব্যাগপত্র নিয়ে দোতলা থেকে নেমে এলো নূপুর। সকাল সকাল তাকে বেরিয়ে যেতে দেখে শুধোয়। কি রে ঝুমুর, এখনই চলে যাচ্ছিস? টেবিল ওপর থাকা এক গ্লাস জুস তুলে চট করে খেয়ে নিল। আরে আপু, আজকে আমার কলেজে এক্সাম আছে তো। নূপুর তাড়াহুড়ো করে খাবার প্লেটে নিল। তাহলে খেয়ে যা, এভাবে খালি পেটে যাবি নাকি? ঝুমুর শুনল না, অসম্মতি জানায়। না না, আমি কলেজে কিছু একটা খেয়ে নেব। পা বাড়ায় সদর দরজার দিকে, কোনোই টেনে ধরে রুবেনা শেখ। থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দিব, চুপচাপ খেতে বস। মায়ের ধমক খেয়ে মুখ চুপসে গেল ঝুমুরের। সাইফুল সবে অফিসের জন্য তৈরি হয়ে নিচে এলো। শালিকার চুপসে যাওয়া মুখ দেখে শুধোয়। কি ব্যাপার শালিকা সাহেব, মন খারাপ কেন? পাশের চেয়ারে বসলেন সাইফুল শেখ। আর বলো না দুলা ভাই, আম্মু শুধু শুধু জোর করে। খাবার বেড়ে দিচ্ছে নূপুর। রুবেনা শেখ রিজওয়ান শেখকে ডেকে আনলেন খেতে। ঝুমুর, আজকে তো তোমার পরীক্ষা আছে তাই না? বাবার কথায় মাথা দোলাই ঝুমুর। অল্প হাসলো রিজওয়ান শেখ। খেতে খেতে গল্প জুড়ে দিলেন সাইফুল শেখের সঙ্গে। তোমার ব্যবসা কেমন চলছে সাইফুল? রুটির টুকরো মুখে পুড়ে ভদ্রভাবেই বলল। আলহামদুলিল্লাহ ভালোই চলছে আব্বু। এই তো গত মাসে আবার রাজশাহী যাব। সাইফুলের যাওয়ার কথা শুনে হাত থেমে গেল নূপুরের। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো তার পানে। সবার অগোচরে হাসল সাইফুল। সাইফুল বিভিন্ন যন্ত্রপাতি রপ্তানি করে। রিজওয়ান শেখের শহরের মধ্যে একটা সুপার শপ এবং ধানমন্ডির দিকে আরেকটি সুপার শপ রয়েছে। বাড়ি থেকে 20 মিনিটের রাস্তা। রিজওয়ান আশেপাশে দৃষ্টি বুলিয়ে রুবেনা শেখের উদ্দেশ্যে শুধোয়। মাহিন কোথায়? ওকে আনোনি? নূপুর চট করে বলে ওঠে। ও এখনো ঘুমোচ্ছে আব্বু। রুবেনা শেখও বলেন। হ্যাঁ, তোমরা খেয়ে নাও, মাহিন উঠলে আমার সঙ্গে খেয়ে নেবে। রিজওয়ান শেখ আর কথা বাড়ালো না, যে যার মতো খাবার শেষ করে কাজে বেরিয়ে পড়ল। রিজওয়ান শেখ গাড়ি নিয়ে সুপার শপের দিকে গেল। সাইফুল নিজ গাড়িতে ঝুমুরকে নিয়ে বের হয়। তাকে কলেজে ড্রপ করে নিজের অফিসে বেরিয়ে যায়। প্লেটগুলো নিয়ে কিচেনে রেখে এলো নূপুর। একটু পরে তাদের কাজের মাসি দীপ্তি আসবে। তিনি এলেই ধুয়ে দিবেন। বিয়ে বাড়িতে যাবে আহমেদ পরিবার থেকে ফারা, স্নেহা, নবীন, আরিফা আহমেদ এবং শাইলা আহমেদ। কত করে বলেছে যাতে বেলির বিয়েতে তারা থাকে। গোধূলি নেমে এসেছে, রাত 8টায় বিয়ে। এখনই বের হতে হবে, না হলে দেরি হয়ে যাবে। কমলের মধ্যে স্বর্ণের চুরির কাজ করা একটি শাড়ি পরেছেন আরিফা আহমেদ। শাইলা একই রকম, তবে তার নীলের মধ্যে পড়েছে। ফারা রয়্যাল ব্লু জারদোসি লেহেঙ্গা। গাঢ় নীল রঙের এই লেহেঙ্গা ভারী জারদোসি কাজ করা, যা রাজকীয় লুক দেয়। গোল্ডেন শেডের এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। স্নেহা লিওন গ্রিন মিরর ওয়ার্ক লেহেঙ্গা পরেছে। লেহেঙ্গার বডিও দোপাট্টা ছোট ছোট আয়নার কাজ করা। গাড়িতে বসে আছে সবাই। যত এগুচ্ছে বুকে ধুকপুকানি তীব্র হচ্ছে ফারার। তার কারণ বোধগম্য নয়, আশঙ্কিক মনে হচ্ছে। কাছে মানুষ খুব কাছে রয়েছে। গোলাপি অষ্টজকল বারংবার ভিজিয়ে নিচ্ছে সে। বিয়ে বাড়িতে যেতে হাসপাস লাগছে তার। কেন জানি মন পাড়ায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার সম্ভাবনা দোলা দিচ্ছে। মনে মনে আল্লাহকে ডাকছে ফারা। ইয়া আল্লাহ, কিছু হবে না তো? কেন জানি ভয় হচ্ছে, আপনি সাহায্য করুন আল্লাহ। ফারাকে চিন্তিত দেখে স্নেহা ফিসফিস করে শুধোয়। কি হয়েছে তোর? কই কিছু না তো। দেখ, একদম মিথ্যা বলবি না। কাল থেকে দেখছি কেমন একটা করছিস। চাচিকে বলবো নাকি? ফারা ঘাবড়ে গেল। স্নেহার সন্দেহ দূর করতে মেকি মন খারাপ করে বলল। আরে তেমন কিছু না, ওই যে বেলির বিয়ে যাবে তাই ভয় করছে। স্নেহা হেসে ফেলল। ও, এ ব্যাপার। আরে একদিন আমিও মন খারাপ করব যেদিন তোর বিয়ে ফারা চৌকিতে দৃষ্টি ঘুরিয়ে নিল। দৃষ্টি ফেল আকাশে পানে। স্নেহা অপরাধীর মুখ করে বসে রইল। ভুলবশত অতীতের তীক্ষ্ণ স্মৃতি মনে করিয়ে দিয়েছে সে। বিয়ে বাড়িতে চলছে অতিথিদের আগমন। বিয়ে শুরু হবে আরও 1 ঘন্টা পর। নাচ গান হাসি আড্ডায় মুখরিত চারিদিক। এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে ফারা।
প্রবলেম হয়ে গেছে তার। লেহেঙ্গার সঙ্গে পরিহিত ব্লাউজে ফিতা খুলে গেছে। লজ্জায় আড়ষ্ট হয়ে ওড়না টেনে নিজেকে ঢেকে নিল। স্নেহা টানি বেলি কাছে আছে, ওখানে বরের বন্ধুদের সঙ্গে সবাই মিলে দুষ্টামি করতে ব্যস্ত। আশেপাশে কোথাও আরিফা আহমেদ আর না শায়লা আহমেদকে দেখতে পাচ্ছে ফারা। দূরে দাঁড়িয়ে এক অপরিচিত ছেলে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। বিষয়টা খেয়াল করেনি ফারা, আর খেয়াল করলেও তা ছোট মস্তিষ্কে প্রভাব ফেলতে পায়নি। ওনা একাংশ লুটিয়ে পড়েছে পিঠ বেয়ে। সেদিক পানে নজর নেই তার। সে তো ফিতে ধরে দাঁড়িয়ে আছে, কাউকে খুঁজে চলেছে। বলতে চাইছে নিজের সমস্যার কথাটুকু। কোনোই উষ্ণ ছোঁয়া পেয়ে ফিরে তাকালো ফারা। মুখশ্রী দেখার পূর্বেই তাকে টেনে নিয়ে এগুতে লাগলো ডান দিকে। অপরিচিত একজন পুরুষ আরও খানিকটা এগিয়ে গিয়ে একজন ভদ্রমহিলাকে আঙ্গুলের ইশারায় ডাকলেন। মহিলা সহসা এগিয়ে এলেন। কিছু একটা বলতেই ভদ্রমহিলা কাছে এলো ফারার। দেখি, পিছন ঘুরো, আমি ফিতে বেঁধে দিচ্ছি। ভরকালো ফারা, তবে প্রত্যুত্তর না করে পিছন ফিরে ভদ্রমহিলা ফিতাটা বেঁধে দিলেন। ভারী মিষ্টি মেয়ে। ফারা কিছু বলল না, নিজ জায়গায় ফের চলে গেল ভদ্রমহিলা। সামনে দাঁড়ানো পুরুষ এগিয়ে যেতে লাগলো। ফারা আইটাই করে জিজ্ঞেস করলো, শুনুন। ফিরে তাকাল তাসফিন শেখ। তাসফিনকে দেখে ফিলে চমকে ওঠে ফারা, কম্পিত হয় বক্ষ স্থল। আপনি? সেদিন নারকেল বাগানে হাত ধরা লোকটাকে দেখে হৃদ স্পন্দন বেড়ে গেল। ফাঁকা ঢোকিল সে। তাসফিন চোখে হাসলো, মুখশ্রী জুড়ে অদ্ভুত গাম্ভীর্য ভাব। কি ভেবেছিলে আমি ধরতে পারবো না? আরেক দফা চমকে ওঠে ফারা। সে তো শুধু দেখতে গিয়েছিল নিবিড়া দেখতে কেমন হয়, সামনাসামনি কখনো দেখেনি তাই। এখন এই লোকটা কি তাকে ধরতে এসেছে? ফের সামনে থেকে শব্দ এলো, লেফটেন্যান্ট কমান্ডার তাস। পরে বাক্যটুকু উচ্চারণ করার পূর্বেই ফারা পিছন ফিরে ছুট লাগালো। এখানে থাকা মানেই বিপদ, কখন তাকে ধরে নিয়ে যায় আল্লাহ মালুম। আরিফা আহমেদকে খুঁজতে লাগলো ফারা। অবশেষে দেখাও মিলল। বেলির মায়ের সাথে কথা বলতে বলতে তিনি ব্যস্ত। ফারা চুপটি করে সেখানে চলে গেল। চুপচাপ ভালো বাচ্চাদের মতো দাঁড়িয়ে আছে। দৃষ্টি তুলে সন্ধানী দৃষ্টিতে তাকালো আশেপাশে। লোকটা আসছে না তো। সামনে নজর যেতে দেখতে পেল তার দিকে তাকিয়ে আছে কমান্ডার। আখিদয় ছোট হয়ে এলো তার, ঘন পল্লব বারংবার ফেলছে। সামনে প্রায় 5 জনের মতো পুরুষ, সবাই একই রকম সেজেছে। কালো স্যুট, ভেতরে অফ হোয়াইট শার্ট। কমান্ডার একই পোশাকে আছে, শুধু তার চুলগুলো স্প্রে করা। আবারও ফাঁকা ঢোক গেল ফারা। সামনে পুরুষের দৃষ্টি যে তীক্ষ্ণ, বুকে হাত ভাঁজ করে সম্পূর্ণ দৃষ্টি তার দিকে নিক্ষেপ করে রয়েছে। অকমরসার দৃষ্টি বদলায় তাসফিনের। ফারা আহমেদকে দেখে চমকিত হলো। ওনাকে চিনতে বেগপথে হলো না। কপাল বেয়ে ঘাম গড়িয়ে গেল তার। তবে কি তাসফিন যা ভাবছে তা সত্যি? এই মেয়েটাই তার? নিজের ভাবনাকে ধিক্কার জানিয়ে বলল, এসব কি ভাবছি আমি? কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকালো তাসফিন। শহর তো দাঁড়িয়ে আছে। ভাইয়া, কি হয়েছে তোমার? চিন্তিত দেখাচ্ছে যে। তাসফিন সংকুচিত স্বরে বলল, না, তেমন কিছু হয়নি। মৃদু স্বরে বলল, তুমি কি ওনাকে দেখছো? ওই যে আরিফা আন্টি। তাসফিন ছোট্ট করে জবাব দিল। শহর ফোন এগিয়ে দিতে দিতে বলে, আম্মু অনেকক্ষণ ধরে কল করছে, তোমার ফোনটা আমার কাছে ছিল। কিছু একটা ভাবলো তাসফিন। অতঃপর ফোন হাতে বাইরের দিকে এগিয়ে গেল। রুবেনা শেখ অপর পাশের ফোনে অপেক্ষায় রয়েছেন। তাসফিন কল রিসিভ করা মাত্রই ধমক দিয়ে বললেন, তাসফিন তুই এমন কেন? কতক্ষণ ধরে কল করছিলাম। রুবেনা শেখকে অবাক করে দিয়ে তাসফিন শুধোই, আচ্ছা মা, ওই যে আমার বিয়ে করে হবু বউ ফেলে গেছিলাম, তার ছবি থাকলে দাও তো। তেলে বেগুনে জ্বলে উঠলেন রুবেনা শেখ। ফেলে গেছে 1 বছর আগে। একবার ঘুরে দেখার প্রয়োজন বোধ করেনি, এখন আবার আসছে ছবি চাইতে। তুই আমার সামনে থাকলে কান ছিঁড়ে ফেলতাম তাসফিন। 1 বছর আগের কথা মনে ছিল না? আমার বউটাকে এক নজর দেখে যাই। মাসের পর মাস বাহিরে থাকলি, জাহাজ নিয়ে ঘুরঘুর করলি, অথচ ফোন করে জানতে চাইলি না তোর বউয়ের কথা। আরে জানতে চাইবি কি করে? তুই তো বউ ঘরেই তুলিস নাই। বেয়াদব ছেলে একটা। আজকে তো তোর শখ হয়েছে বউ দেখার, এই তোর
টুট টুট করে শব্দ করে ফোন কেটে গেল। কেটে যায়নি, তাসফিন কেটে দিয়েছে। এত লম্বা ভাষণ শোনার পর আরও কিছু শুনতে ইচ্ছে করল না তার। ভেতরে ফিরে এলো তাসফিন। আশেপাশে তাকে সন্ধানী দৃষ্টিতে খুঁজতে লাগলো রমণীকে, অথচ তার দেখা নেই। খোঁজ নিতেই হবে। কে এই মেয়ে? যদি অপরিচিত হয় তাহলে ভালো, আর যদি পরিচিত হয় তাহলে তো আরও ভালো। 1 বছর স্বামীর থেকে দূরে থাকার অপরাধে তাকে বন্দি বানাবো। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, কি করে আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই। থেমে গেল ফারহা, থামতে হলো তাকে। নিচে দুজন লোক এসেছে, দোতলা থেকে দেখতে পাচ্ছে সে। কিন্তু এরা কারা? মধ্যখানে সোফায় বসে আছে জয়নাল আহমেদ আর সাজ্জাদুল আহমেদ। লোক দুটো কথা বলছে তাদের সঙ্গে। ফারহা লক্ষ্য করে দেখে মুখ কঠিন হচ্ছে জয়নাল আহমেদের। আপনার সাহস হলো কি করে এইসব বলার? জুতো দেখেছেন? সেটা দিয়ে পিটিয়ে ঠিক করব। অকমরসাদ এমন কথা শুনে স্নেহ আর ফারহা দুজনেই চমকে ওঠে। শায়লা আহমেদ দৌড়ে এলেন স্বামীর কথা শুনে। কি হয়েছে? তুমি এখানে কি করছো? ভেতরে যাও। ফারিয়া আহমেদ এসে শায়লাকে পাশে নিয়ে গেল। জয়নাল আহমেদ হুঙ্কার চালেন, পরের বার যদি এই কথাটা চিন্তাতেও আসে তাহলে গলা কেটে নদীতে ভাসিয়ে দেব। লোক দুটো বিনা বাক্য ব্যয়ে বেরিয়ে গেল। ফারা এক মুহূর্ত অপেক্ষা করল না, নিচে গেল। জয়নাল আহমেদের কাছাকাছি গিয়ে শান্ত কণ্ঠে শুধাই, কি হয়েছে চাচা, তুমি রাখছো কেন? পবিত্র মুখখানি দেখে রাগ পড়ে গেল জয়নাল আহমেদের। শান্ত কণ্ঠে বলেন, ফারাহা, আমার জন্য 1 গ্লাস লেবু শরবত বানাবি? উপনিস মাথা দুলিয়ে দৌড়ে রান্নাঘরে গেল ফারহা। স্নেহাও নিজের মতো উপরে ঘরে গেল। শুনে একবার আমার ঘরে আয় তো সাজাদুল। আরিফা, ওকে দিয়ে যাও বোনো। উপরে ঘরে চলে গেলেন জয়নাল আহমেদ। হঠাৎ কি হলো কেউ বুঝতে পারছে না। শায়লা চিন্তিত মুখে আওড়ালো, ওনার কি যে হলো আল্লাহ মালুম। আরিফা এগুতে এগুতে বলল, আরে ভাবি, ভাইজান এমনি তো রাগ করবেন না, নিশ্চয় কিছু হয়েছে। চাপা দীর্ঘশ্বাস ফেল শায়লা আহমেদ। রুম জুড়ে পিনপতন নীরবতা। সাজ্জাদুল আহমেদ এবং জয়নাল আহমেদ দু ভাই বড্ড চিন্তিত। কি করবে এরা? কিছুক্ষণ আগে আসা লোক দুটো আর কেউ নাই, বাজারের ব্যাপারী। বড় দোকানগুলো তাদের। এলাকার দাপট নিয়ে চলাফেরা করে বরাবরই। বড় ছেলে নাদিম 1 নাম্বার লুচ্চা। এলাকার এমন মেয়ে নেই তাকে তার পছন্দ হয় না। এবার ফারার দিকে নজর পড়েছে তার। বিবাহিত জানা সত্ত্বেও বিয়ের প্রস্তাব পাঠায়, আজকেও তাই। তবে কেউ কাউকে বিয়ের প্রস্তাব পাঠালেই যে রাগ করতে হবে তেমন নয়। কিন্তু যখন নাকচ করলেন দুজনেই, ঠিক তখনই তাদের মধ্য থেকে একজন বলেছে মেয়ের খুদ আছে, তাই তো এভাবে ফেলে রেখে চলে গেছে। ব্যাস, মাথা গরম হয়ে উঠেছে জয়নাল আহমেদের। আদরে মেয়ে ফারাহ। জন্মের পর নিঃশ্বাস নিতে পারছিল না সে। খুবই ছোট আর দুর্বল ছিল, অন্য স্বাভাবিক বাচ্চাদের মতো ছিল না। ভাইয়ের পাটা ঠিক 2 মাস আগে ভেঙে গিয়েছিল, ফলস্বরূপ সে হুইলচেয়ারে। সেই ছোট্ট বাচ্চা মেয়েকে কোলে নিয়ে আদর করে দিয়েছিলেন। তাকে দেখে হেসেছিল মেয়েটা। তার নামে মন্দ কথা শুনতে মোটেও প্রস্তুত নন তিনি। আচ্ছা ভাইয়া, সত্যিই কি জামাই ফারাকে নিতে আসবে না? অপ্রস্তুত হলেন জয়নাল। নিজে তো চিন্তায় আছে, আদৌ কি কখনো ছেলেটা আসবে? ওনাদের কি ঠিক হবে? রিজওয়ান শেখকে একবার ফোন করে জিজ্ঞেস করা। বন্ধুত্বের খাতিরে মেয়েটাকে বিয়ে দিয়েছিল। অবশ্য তাসফিন যথেষ্ট বুদ্ধিমান একটা ছেলে, তিনি তো দেখেছেন। কিন্তু এর ঠিক হটকারিতায় সিদ্ধান্তে মোটেও প্রস্তুত ছিলেন না। আমাদের আরও কিছুদিন অপেক্ষা করা উচিত সাজাদুল। দেখছিস না, 2-1 দিন পর পর রুবেনা আপা কল করে ফারাহার খোঁজ খবর নেয়। তিনি তো এখনও মেয়েকে নিজের ছেলের বউ বলে মানেন। সাজ্জাদুল তার ছেলের সহিত আওড়ালো, যেখানে ছেলেই মেনে নিল না সেখানে ওনারা মানলেই বা কি, আর না মানলেই বা কি? জয়নাল আহমেদ কি বলবেন বুঝতে পারছেন না। সত্যি এবারে কিছু একটা করা প্রয়োজন, না হলে যে এলাকায় মেয়েটাকে রাখা দায় হবে। গত 1 বছরে কম কথা শুনতে হয়নি তাকে।
এবারে আর নয়, হয়তো এসপার নয়তো ওসপার। ঘটা করে বৃষ্টিকে আমন্ত্রণ জানাতে হয়নি, বিনা আমন্ত্রণে সাড়া দিয়েছেন তিনি। টুপ টুপ করে ঝরে পড়ছে পৃথিবী পৃষ্ঠে, গাছের পাতাগুলো ধুয়ে পানি ঝরছে, রাস্তার ধারে গর্তগুলোতেও পানি জমতে শুরু করেছে রীতিমতো। সালোয়ার কিছুটা উপরে তুলে হাঁটছে ফারা। আজকে বুঝি তার সাথে এমন হওয়ার ছিল। কিছুটা দূরে লালটুর চায়ের দোকানের কাছে দাঁড়ালো বৃষ্টিটা একটু কমে এলে কলেজে যেতে হবে। অ্যাডমিট কার্ড ইতিমধ্যে দেওয়া শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। আজকে স্নেহা আসেনি, বলল তার ভালো লাগছে না। এখন কাউকে না কাউকে তো যেতে হবে, সেই সুবাদে ফারাকেই আসতে হয়েছে। বিধিবাম হঠাৎ করে বৃষ্টিটাও শুরু হলো। ভালো হয়েছে বেশি বৃষ্টি শুরু হওয়ার আগে সে চলে এসেছে, না হলে ভিজতে হতো তাকে। বাইরের অবস্থা দেখে চিন্তিত হলেন আরিফা আহমেদ। মেয়েটা ছাতা ছাড়াই কলেজে বেরিয়েছে। ওদিকে স্নেহা পড়ে পড়ে ঘুমাচ্ছে। চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন তিনি। নবীনটা জয়নাল আহমেদের সঙ্গে বাইরে গিয়েছে। পুরুষ বলতে সাজ্জাদুল আহমেদ ছাড়া বাড়িতে কেউই নেই। সুরাইয়া বাইরে জামাগুলো কেচে দড়িতে মেলে দিয়ে বাইরে এলো। ছোট চাচি, আমার কাপড়গুলো মেলে দিছি। কপাল চাপড়াচ্ছেন আরিফা আহমেদ। হায় রে কপাল। আচ্ছা সুরাইয়া, তুই কি চোখে কম দেখিস? সুরাইয়া মাথা চুলকাতে লাগলো। সে আবার কি ভুল করলো? কেন গো ছোট চাচি, আমি আবার কি করলাম? এই যে বৃষ্টি পড়ছে, তুই দেখছিস না কাপড়গুলো নিশ্চয়ই ছাদের দড়িতে দিয়ে আসছিস। জিভ কাটলো সুরাইয়া। সত্যি ভুল করে ফেলেছে সে। ইস, কি লজ্জা। সুরাইয়া এক মুহূর্ত দাঁড়াল না, ছুটে গেল ছাদের দিকে। আরিফা আহমেদ রান্নাঘরে গেলেন। মাছের টুকরোগুলো পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রেখে দিলেন। শাইলা আহমেদ বললেন, জানো আপা সুরাইয়া কি করেছে? ফ্রিজ বন্ধ করে এলো শাইলা আহমেদ। কি করছে? আর বলো না, বৃষ্টির মধ্যে কাপড় মেলে দিয়েছে ছাদে। সহসা হেসে ফেল শাইলা আহমেদ। এখন আবার গিয়েছে কাপড়গুলো আনতে। শাইলা আহমেদ হাসতে হাসতে বলল, ওর আর বুদ্ধি হবে না। মুহূর্তের মধ্যে মলিনতা দেখে আরিফা আহমেদের মুখবই জুড়ে। কি রে, তোর আবার কি হয়েছে? আপা, ফারাকে নিয়ে বড্ড চিন্তা হয় গো। মেয়েটার বুদ্ধি কবে হবে? কথায় কথায় তর্কে জুড়ায়, যাকে তাকে শুনিয়ে দেয়, অতিরিক্ত চঞ্চল। ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বললেন শাইলা আহমেদ, এসব নিয়ে চিন্তা করিস না, আমাদের ফারা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, আর ওকে চঞ্চলতার কারণে এতটা ভালোবাসি সবাই। সবসময় প্রাণবন্ত হাসি খানা ঠোঁটে লেগেই থাকে। চাপা দীর্ঘশ্বাস ফেল আরিফা আহমেদ। তারপরেও আপা, এলাকার লোকজন কি ওকে কম কথা শোনায়? সেদিন স্নেহা এসে বলল, শুনলে না? চেয়ারম্যানের বড় ছেলে বউ নাকি তাকে কথা শুনিয়েছে, সেও পাল্টা শুনিয়ে দিয়েছে। এসব নিয়ে ভাবিস না তো, বাদ দে। মৃদু শব্দে বৃষ্টি মাটিতে পড়ছে। আকাশটা ঘন মেঘে ঢাকা। সূর্যের আলো ফুটে উঠতে পারছে না ঠিক মতো। কাঁচা রাস্তা বৃষ্টিতে কাদায় মাখামাখি হয়ে গেছে। মাটির গন্ধ আরও তীব্র হয়ে উঠেছে। স্যালোয়ারের পায়ের অংশ একটু উপরে তুলে কলেজ গেটে ঢুকে ফারা। অফিস রুমের বাইরে ভিড় জমেছে। অনেক ছাত্রছাত্রী আজকে এসেছে। আসবেই তো, অনেকেই তো অ্যাডমিট কার্ড নেয়নি। দাঁড়িয়ে থাকতে বড্ড কষ্ট হচ্ছে ফারার। ব্যাগ রেখে বসলো সে। এদিক সেদিক তাকাচ্ছে বারংবার। আনমনে ঘাড় ফিরিয়ে ডান দিকে তাকিয়ে দৃষ্টি ফিরে নিল। আশঙ্কিক থমকে গেল। আবারও তাকালো সেদিক পানে। লেফটেন্যান্ট কমান্ডার। দৃষ্টি সোচালো। হাত বোলাচ্ছে ক্লিন সেভ গালটায়। ফাঁকা ঢোক গেল ফারা। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। বড় বড় কদম ফেলে এগিয়ে এলো তাসফিন। পালাতে চাইল ফারা, অথচ তা করার পূর্বেই তীক্ষ্ণ ক্ষোভ মিশ্রিত কণ্ঠস্বর কর্ণ স্পর্শ করে। একদম পালাতে চেষ্টা করবে না, তাহলে খুব খারাপ হবে। পা দুটো স্থির হয় ফারার। কম্প অনুভব করে সর্বাঙ্গে। ঘুরে দাঁড়ালো তৎক্ষণাৎ। আলতো করে ঠোঁট ভিজিয়ে বলল, দেখুন, আমরা শুধু আপনাদের দেখতে রিসোর্টে গিয়েছিলাম, আর কিচ্ছু না। সত্যি এর আগে কখনো নেভিদের সামনে থেকে দেখিনি, তাই এখন এটা ধরে যদি আপনি আমাকে ফলো করেন।
এটা মোটেও ভালো দেখায় না। আপনি জানেন না ছোটদের বড়রা ফলো করলে ভালো দেখায় না? ফারা একবার যদি মুখ উঁচিয়ে চাইতো তাহলে বোধহয় চমৎকার হাসিটুকু দেখতে পেত তাসফিন শেখের ওষ্ঠভাজে। শুনো মেয়ে, আমি মোটেও তোমাকে ফলো করে আসিনি, বুঝতে পেরেছো? আমাদের অতটা সময় নেই যে তোমার মতো চুনোপুটির পিছনে থাকবো। আমার কিছু ব্যক্তিগত কাজ আছে, তাই এসেছি। কতটুকু বলে উল্টো ফিরে গেল তাসফিন। নতমস্তক উঠিয়ে তাকালো ফারা। সে কি বেশি বেশি বলে ফেল? ভাবনায় পড়ে গেল। নৈশব্দে হাসছে তাসফিন, এগিয়ে চলেছে সামনের দিকে। এখানে কলেজে আসার এক বিশেষ উদ্দেশ্য রয়েছে। এই কিশোরী কন্যার ব্যাপারে জানাটা প্রয়োজন। যদি অপরিচিত কেউ হয় তাহলে 7 খুন মাপ, যদি পরিচিত কেউ হয় তাহলে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখের আজীবনে বন্দিনী হবে। আজকে তাদের ফেরার কথা ছিল, অথচ ফেরেনি সে। বাকি টিমকে পাঠিয়ে দিয়েছে। রিসোর্টে রয়েছে শুধু সৌহার্দ্য আর তাসফিন শেখ দুজনে। প্রিন্সিপালের কক্ষে অপেক্ষা করছে তাসফিন। অহেতুক সময় নষ্ট করার মতো মানুষ নয় সে, অথচ আজ থেকে এখানেই অনেকটা সময় দিতে হচ্ছে। তবে দোষ কি তাতে, যদি একটুখানি সময় দিয়ে অসময়ের পাশে থাকা মানুষটিকে পেয়ে যাই? হ্যালো মিস্টার তাসফিন শেখ। অর্ধবয়স্ক লোকটি ভেতরে প্রবেশ করে তার সঙ্গে কুশন বিনিময় করে। হ্যালো মিস্টার জায়ান। আমাদের কি সৌভাগ্য, আপনার মতো একজন কমান্ডার এসেছে কলেজে। অল্প হাসল তাসফিন। লেফটেন্যান্ট কমান্ডার পদটি নৌবাহিনীর একজন মধ্য স্তরের অফিসারের র্যাঙ্ক, যা সাধারণত লেফটেন্যান্টের পর এবং কমান্ডারের আগে আসে। এই পদে পৌঁছানোর জন্য সাধারণত কয়েক বছরের অভিজ্ঞতা প্রয়োজন হয়। বেশিরভাগ নৌবাহিনীতে লেফটেন্যান্ট পদে 6 থেকে 8 বছর কাজ করার পর এই পদে পদোন্নতি দেওয়া হয়। তবে কিছু ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে 28-30 বছরের বয়সেও কেউ কেউ এই পদে পৌঁছাতে পারে। তাসফিন শেখ বয়স 29-এর কোঠায়। নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে নিজ জায়গা তৈরি করে নিয়েছেন সে। নিজ সাহসিকতার মাধ্যমে অর্জিত হয়েছে লেফটেন্যান্ট কমান্ডার পদটি। দেখুন, এসব বলে লজ্জা দেবেন না। আমি এক বিশেষ কারণে এসেছি, বলতে পারেন ব্যক্তিগত তথ্য প্রয়োজন। প্রিন্সিপাল জামান আহমেদ চেয়ারে বসলেন। হ্যাঁ হ্যাঁ বলুন, কি সাহায্য করতে পারি? অদূরে দাঁড়িয়ে একটি ছবি তুলেছে তাসফিন। হয়তো একটুখানি অসৎ হয়েছে সে, তবে তাতে আক্ষেপ নেই তার। এই মেয়েটা, ওর সম্পর্কে ইন ডিটেলস সব কিছু বলুন। ফারাকে দেখে ঈষৎ নজর লুকালেন জায়ান আহমেদ। ফাহার সম্পর্কে জানতে চাচ্ছেন মিস্টার তাসফিন? ফারা? দুবার বিড়বিড় করে আওড়ালো তাসফিন। হ্যাঁ, ওই যে বললাম একটু ব্যক্তিগত প্রয়োজন আছে। গোপনে নিঃশ্বাস ফেলেন জায়ান আহমেদ। মুখবই খুব একটা সুবিধা লাগলো না তার। কি হয়েছে মিস্টার জায়ান, কিছু বলছেন না যে? ওর নাম ফারা আহমেদ, সাজ্জাদুল আহমেদের একমাত্র মেয়ে। বয়স সবে 17 বছর। আমাদের কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। খুব হতাশাজনক কথা হচ্ছে, 1 বছর আগে ফারার বিয়ে হয়েছিল, কিন্তু তার স্বামী সেদিনই ফেলে চলে যায়। এই দুর্নাম নিয়েই গত 1 বছর ধরে কাটছে তার। নৈশব্দে উঠে দাঁড়ালো তাসফিন। হৃৎপিণ্ড প্রবল বেগে ছুটে চলেছে। ধুকপুক ধুকপুক শব্দটি প্রগাঢ় হচ্ছে। তার গলা শুকিয়ে আসছে, হাতের আঙ্গুল কাঁপছে অজান্তে। বুকের ভেতর যেন ঝড় বইছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারপাশের পরিবেশ থমথমে, অদৃশ্য কোনো বোঝা চাপিয়ে দিচ্ছে তাকে। একবার এগিয়ে থেমে যায় সে। দমবন্ধ অনুভূতি ছড়িয়ে পড়ছে শরীর জুড়ে। কিছু একটা ঘটতে যাচ্ছে, ভয়ঙ্কর, অনিবার্য। তার হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। তাসফিনের চোখের পাতা ভারী হয়ে আসছে। তার কানে সব শব্দ দূরে সরে যাচ্ছে। শুধু হৃৎপিণ্ডের প্রচণ্ড স্পন্দন স্পষ্ট হয়ে উঠছে, ধুকপুক ধুকপুক। এক ধরনের অদৃশ্য শীতলতা যেন রক্তের শিরাগুলো বরফ করে দিচ্ছে। আলতো করে ঠোঁট ভিজিয়ে নিল। প্রিন্সিপালের কক্ষ থেকে বেরিয়ে এলো অফিস রুমের দিকে। ফাড়া লাইনে দাঁড়িয়ে আছে, হাত ঘড়িটায় সময় দেখে নিচ্ছে বারবার। চঞ্চল দৃষ্টি এদিক সেদিক ঘুরপাক খাচ্ছে। হাতে খামছে ধরেছে ওনার শেষ প্রান্তটুকু। ছোটোখাটো শরীরটা। তাসফিন থমকালো, চমকালো প্রচুর। এই বাচ্চা মেয়েটা তার স্ত্রী। এই
এই পবিত্র মুখখানে সে এক পলক ফিরে দেখেনি, চলে গিয়েছিল 1 বছর পূর্বে তাকে ফেলে। তাসফিনের চোখ স্থির রইল ফারার উপর। 1 বছর, মাত্র 1 বছর, অথচ মনে হচ্ছে 2 জন্ম পেরিয়ে গেছে। এই চঞ্চল ছোটখাটো মেয়েটি তার স্ত্রী, অথচ সে তাকে এক মুহূর্তের জন্য বুঝতে চায়নি, চিনতে চায়নি। তাসফিনের বুকের ভিতর কিছু একটা মোচুতি উঠল। সুমিত থেমে গেল যেন, অথচ ফারা তখনও বারবার হাতঘড়ির দিকে তাকাচ্ছে। অপেক্ষা। গভীর রাত, সড়কে বাঁধা শুধু স্ট্রিট লাইটের ক্ষীণ আলো পড়ে আছে কালো পিচের ওপর। হালকা ঠান্ডা বাতাস বইছে, আশেপাশে নিস্তব্ধতা। তাসফিন স্টিয়ারিং শক্ত করে ধরে আছে, তার চোখ সামনে, কিন্তু মন কোথাও হারিয়ে গেছে। ফারার মুখটাই বারবার চোখে ভাসছে, সেই অপেক্ষারত চোখ, অভিমানের আড়াল যা তাসফিন সেদিন এড়িয়ে গিয়েছিল। গাড়ির গতিবেগ একটু বেশি, মাথার ভেতর চিন্তার ঝড়। সে ঠিক করেছিল 1 বছর আগে সেই ভুল কি আর ফিরে ঠিক করা যাবে না? হঠাৎ কোথা থেকে যেন এক চিৎকার ভেসে এলো। সামনে এক ঝলক আলো, একটা ট্রাক। তাসফিনের দুহাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে চেপে ধরল। ব্রেক চাপতে গিয়েও যেন দেরি হয়ে গেল। ধাক্কা, একটা প্রচণ্ড শব্দ, শরীরটা ঝাঁকিয়ে উঠে গেল। পৃথিবী যেন উল্টে যেতে লাগলো। রাতের নীরবতা চিত্রে এক পশলা ঠান্ডা বাতাস বয়ে গেল। শহরের এক ফাঁকা রাস্তায় তাসফিন দ্রুত হাঁটছিল। প্রচণ্ড রকম আঘাত পেয়েছে ইতিমধ্যে, পায়ের গতি দ্রুতই। কিছুই ঠিক লাগছে না তার কাছে। আপাতত রিসোর্টে পৌঁছাতে হবে তাকে। চারপাশ নিস্তব্ধ, শুধু তার জুতোর শব্দ প্রতিধ্বনিত হচ্ছে ফাঁকা জায়গায়। তখন একটা চাপা আওয়াজ, ইস, প্যাক। তাসফিন কিছু বুঝে ওঠার আগেই বুকের বাদিকে প্রচণ্ড এক আঘাত। শরীরের ভারসাম্য হারিয়ে কয়েক কদম টলতে টলতে পড়ে গেল রাস্তার পাশে। চারপাশ ঝাপসা হয়ে আসছে, মাথার ভেতর তীব্র ঘুনি। বুকের কাছে গরম আঙ্গুলে ছুঁয়ে সে অনুভব করল রক্ত। দূরে কোথাও একটা গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ, তারপর দ্রুত মিলিয়ে যাওয়া ইঞ্জিনের গর্জন। তাসফিন নিঃশ্বাস নিতে চাইল, কিন্তু বাতাস যেন আটকে গেছে কোথাও। চোখের সামনে অন্ধকার নেমে আসছে।